এই যে পাল্টাপাল্টি হুমকি যে আমি নরক বানাবো, সে বলছে আমি নরক বানাবো, আসলে কি আপনি কি দেখছেন? মধ্যপ্রাচ্যের অবস্থা কেমন মনে হচ্ছে? ধন্যবাদ। 9/11-এর ঘটনার পরে আমার মনে আছে যে আমেরিকা তখন জেনারেল পারভেজ মোশাররফ সম্ভবত পাকিস্তানে দায়িত্বে, তো ওনাকে বলা হয়েছে যে উনি যেন ওয়ার অ্যান্ড টেররের এই যে যুদ্ধ চলছে এটাতে যেন জয়েন করে পাকিস্তান। তো মোশাররফ সাহেব খুবই রিলাক্টেন্ট ছিলেন এবং জয়েন করছিলেন না। তো একটা পর্যায়ে ডোনাল্ড রামসফেল্ড ওনাকে বলেছিল যে কেইভেজ বলছে যে যদি তুমি জয়েন না করো আগামী কয়েকদিনের ভিতরে তোমাকে গুহা যুগে ফেরত পাঠানো হবে আর কি। তা এখন প্রশ্ন হচ্ছে যে কে আসলে কোন যুগে ফিরে গেছে? অল্প দিনের ঘটনা তো আসলে, আমাদের হিউম্যান মাইন্ড যেহেতু গোল্ডফিশ মেমোরি ক্যারি করে সেটা আসলে খুব বেশি দিন মনে রাখে না। তো দেখেন 2001-এর ঘটনা 25 বছর আগের ঘটনা, আমাদের একদম ইয়াং ছাত্র জীবনে দেখা ঘটনাগুলো, যে রামসফেল্ড, ওলফম্যান, আপনার কন্ডোলিজা রাইস, এরপরে ডিক চেনি, বুশ, এই যে টোটাল গ্যাং, মানে আলট্রা কনজারভেটিভ ফার রাইট গ্যাং যেটা ওয়াশিংটনে আমরা দেখেছি, এই যুদ্ধগুলো করে ইরাকে অ্যাটাক করলো, আফগানিস্তানে অ্যাটাক করলো, ঘটনা ঘটেছে আফগানিস্তানে। টনি ব্লেয়ার আপনার আমেরিকাতে গিয়ে বুশকে আগে বুঝাইলো যে এটা একটা ভালো উসিলা পাওয়া গেছে, আগে আমরা সাদ্দামকে ডিল করি। দেখবেন যে ঘটনা ঘটছে, বলা হচ্ছে যে 9/11-এর সব লোকজন হচ্ছে আল কায়েদার লোক, এরা সব আফগানিস্তান বেস, কিন্তু যুদ্ধটা কিন্তু শুরু করেছে ইরাকে 2-এ, তারপরে 3-এ গিয়ে হচ্ছে কাবুলে অ্যাটাক করেছে। তাহলে আসলে, এবং একটা কথা প্রায় বলা হয়, যে দেশে মিনারেলস নাই, যে দেশে খুবই গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস নাই, তেল নাই, গ্যাস নাই, সেসব দেশে দেখবেন সন্ত্রাসী পাওয়া যায় না। তাহলে এমসিকিউর প্রশ্ন হচ্ছে যে আমেরিকার টেক্সট বুকগুলোতে, পেন্টাগানে, যে সন্ত্রাসী কোথায় পাওয়া যায়, আল কায়েদা কোথায় পাওয়া যাবে, তালেবান কোথায় পাওয়া যাবে, আইসিস কোথায় পাওয়া যাবে, বোকো আল হারাম কোথায় পাওয়া যাবে, এই যে যত টেররিস্ট অর্গানাইজেশন আছে, হিজবুল্লাহ দেখবেন এই সব পাওয়া যাবে হচ্ছে যেখানে তেল আসে, গ্যাস আছে, অকটেন আছে, পেট্রোল আছে, গোল্ডের খনি আছে, ডায়মন্ডের পাহাড় আছে, সেখানেই শুধুমাত্র আল কায়েদাদেরকে পাওয়া যায়। দেখবেন যে অন্য কোনো গরিব দেশে যার কিচ্ছু নাই, সেখানে দেখবেন কিচ্ছু পাওয়া যায় না। পৃথিবীতে টেরোরিজমের হটবেড যদি ধরেন, ইন্ডিয়া ওয়ান অফ দ্য কান্ট্রিজ। পৃথিবীতে যদি আপনি জেনুইন একটা রাষ্ট্র গত 7 দশক ধরে ন্যূনতম 7 থেকে 9টা ফ্রন্টে মিলিটারিলি যুদ্ধ করতেছে ইন্ডিয়া, 7 সিস্টার্স থেকে শুরু করে মধ্য ভারতে, কাশ্মীরে, আপনার ওয়েস্টে, পাঞ্জাবের কোনায়, প্রত্যেকটা জায়গা যদি হিসাব করেন, মিলিটারিলি সবচেয়ে ওয়ান অফ দ্য ভায়োলেন্ট টেরোরিস্ট কান্ট্রিজ হচ্ছে ইন্ডিয়া। কখনো শুনেছেন ইন্ডিয়াতে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে? ইন্ডিয়ান ডোমেস্টিক পলিটিক্সে আছে মুসলমানদেরকে সন্ত্রাসবাদে যুক্ত করা, তারপর এই যে বিভিন্ন লটা তারা করেছে, এবং হাজার হাজার মুসলমান কিন্তু মিসিং ওখানে, কাশ্মীর থেকে ধরে এনে উত্তরপ্রদেশে জেলে আটকায় রাখছে, গুম করে রাখছে, নাই কেন? তাহলে এই যে মানে স্টোন এই যে পাঠায় দিব, কেইভে যে পাঠায় দিব, এই রেটরিকগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে গত 25 বছর শুধু না, তার বহু বছর আগ থেকে আমরা শুনতেছি। একসময় কোরিয়ানদেরকে বলতো স্টোন এই যে পাঠায় দিব, ভিয়েতনামিজদেরকে বলতো, তখনকার আমেরিকান লিডাররা বলতো এরকম, চাইনিজদেরকে হুমকি দিত, দিয়ে এমন অবস্থা হয়েছে যে মনে করতেছে যে ডিল করতে পারবে না। এই জন্য দেখেন সে কোনো যুদ্ধ কিন্তু জেতে না, কিন্তু সে প্রত্যেকটা যুদ্ধে এমন একটা এক্সকিউজ নিয়ে বের হয়ে আসে অ্যাজ ইফ সে যুদ্ধে জিতে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিমা অ্যালাইরা, নেটো কোনো যুদ্ধে যেতে নাই এখন পর্যন্ত, প্রত্যেকটা ইনভেশনে সে পরাজিত হয়েছে। কিন্তু আপনি দেখবেন তার মানে সে এমন একটা এক্সপোজার নিয়ে বের হয়ে আসে অ্যাজ ইফ সাডেনলি সে জিতে গেছে। এই যে কাবুল থেকে রাতের বেলা পালায়া চলে গেছে, আপনি দেখেন কোনো কোনো কথাবার্তা আছে, কোনো লজ্জা শরম আছে যে আমি একটা যুদ্ধে হারলাম? এক জায়গাতে হারার পরে কি হয়, মানুষ কিন্তু একটু সময় নেয় যে আবার একটু ম্যানুভার করবো। ইরানের সেই সময়টা কত বাকি? এই জন্য হচ্ছে এই রেটরিকগুলো হিস্টোরিক্যাল জায়গাতে আমরা বারবার দেখেছি, অমুকরে বললাম স্টোন এই যে চলে যাবে, কেইভে চলে যাবে। সাউথ আফ্রিকাতে তেহরানের যে অ্যাম্বাসি, সেখানে একটা মজার টুইট করছে আর কি, যে রিসেন্টলি গত 1-2 সপ্তাহে পেন্টাগনে কার কার চাকরি চলে গেছে, জেনারেলদের একটা তালিকা করছে। আপনি জানেন যে সেনাপ্রধানকে ফায়ার করছে গত 2 দিন না 3 দিন আগে। এই 2-3 সপ্তাহে যে সকল সেনা অফিসার, তারপরে আর্ম ফোর্সের সিনিয়র ম্যানেজমেন্টের অফিসার পেন্টাগনে,
এইরকম জেনারেলদের একটা তালিকা দিয়ে ওখানে এম্বাসি থেকে টুইট করেছে, দ্য রিয়েল রেজিম হ্যাজ চেঞ্জড ইন ওয়াশিংটন। সে বলতেছে না রেজিম চেঞ্জ করবে। ইরানে তো আসলে কোনো রেজিম চেঞ্জ হয়নি। আপনি অনেকগুলো মানুষকে মেরেছেন, মারা যাওয়ার পরে কি রেজিম চেঞ্জ হয়ে গেছে? কোনো প্রতিষ্ঠান কি ডেডলক হয়ে গেছে যে আয়াতুল্লাহর অফিস এখন আর ফাংশনাল না, আপনার আইআরজিসির অফিস ফাংশনাল না, মিলিটারি অথবা আর্ম ফোর্সেস ফাংশনাল না, পুলিশ ফাংশনাল না, স্কুল ফাংশনাল না? কোনো প্রতিষ্ঠান কি ফাংশনাল না এরকম কোনো প্রতিষ্ঠান আছে? হয়নি তো। বরং ইরান 1979 সালের পরে ইরানের জনগোষ্ঠী এই লেভেলে ইউনাইটেড কখনো হয়নি। আপনার প্রচণ্ড এই আয়াতুল্লাহ এবং এই থিও ডেমোক্রেসির অ্যাগেনস্টে কিন্তু ওখানে বিশাল একটা জনগোষ্ঠী আছে। হুজুরদেরকে পছন্দ করে না, মোল্লাদেরকে পছন্দ করে না, কিন্তু এই যুদ্ধের পরে তারাও বোরখা ছাড়া, হিজাব ছাড়া, খালি মাথায় তেহরানের রাস্তায় প্রতিবাদ করতে বের হয়ে গেছে। এবং তারা একসাথে বলছে, আমি এই অ্যাডমিনিস্ট্রেশনকে পছন্দ করি না, কিন্তু তার অপছন্দের মাধ্যমে সরায়া দেওয়ার দায়িত্ব আমার, ওয়াশিংটনের না। আমি এই যুদ্ধের সাথে একমত না, আমি ইরানের হয়ে ফাইট করব। তাহলে আলটিমেটলি কে কাকে স্টোন এজে পাঠাচ্ছে? আপনি যদি ক্ষতির মাত্রা দেখেন, পুরো ক্ষতির জায়গাতে হচ্ছে পশ্চিমা শক্তিগুলো, পশ্চিমাদের ইকোনমি। কারণ ইরান অলরেডি একটা চ্যালেঞ্জিং ইকোনমিতে আছে বহু বছর থেকে। ইরানের মুদ্রার মান কিন্তু আমাদের থেকেও খারাপ, এটার অর্থনীতির অবস্থা কিন্তু খুবই দুর্বল, যদিও জিডিপির সাইজ আমাদের থেকে অনেক বড়, কারণ তার যে রিজার্ভ আছে হিউজ, ওয়ান অফ দ্য ওয়েলথিয়েস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ইয়েট তার অর্থনীতির এই দুরবস্থার সাথে সে কিন্তু খাপ খাওয়ায় অ্যাডজাস্ট করে একটা লাইফস্টাইল ডেভেলপ করেছে। পশ্চিমারা কিন্তু এই লাইফস্টাইলের সাথে অভ্যস্ত না। এর মধ্যে মধ্যে দেখেন যে ইরান কীরকম ডিপ্লোম্যাটিক খেলা খেলছে। বলছে না জ্বালানি যে ক্ষেত্রগুলোতে অ্যাটাক করবে, ইরান কি বলছে? গালফের প্রত্যেকটা জ্বালানি সেন্টার ঘুরায়া দেওয়া হবে, সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। দিলে পেট্রোডলার ইকোনমি ক্ষতি হবে কার? ধরটি কিন্তু করেই যাচ্ছে। হ্যাঁ, বসে করে ইরান করেই যাচ্ছে। তাহলে স্টোন এই যে কারেক্টলি যেটা সাকিব ভাই বলেছে, যে কে ফিরে যাওয়ার প্ল্যান করছে? পেট্রোডলার ইকোনমি যখন কলাপস করবে, ডলারের উপর ডিপেন্ডেন্সি যখন ভেঙে যাবে। কালকে পড়লাম আপনার এই যে 1 to 5 ক্যাটাগরি করে হরমুজ থেকে যারা পার হচ্ছে ওদের কাছ থেকে আপনার বিটকয়েনে টাকা নিচ্ছে ইরান। প্রতি লিটারে $1 করে নিচ্ছে, প্রতি লিটারে $1 করে নিচ্ছে। মানে ইরান তার হিস্ট্রিতে এত পরিমাণ টাকা প্রফিট করে না অনেক দিন, সে এখন যে পরিমাণ টাকা নিচ্ছে। বিটকয়েনে ফোন করে মাইনিং, জানেন যে মাইনিংয়ে কোড নাম্বার আছে, ফোন করে তুমি কত ডলার দিবা, তোমার পেমেন্ট এত ডলার, মাইনিং করে কোড দিয়ে বিভিন্ন দেশ থেকে সে ডলারে এক্সচেঞ্জ করে আবার টাকা দেশে নিয়ে আসতেছে মুহূর্তের ভিতরে। তাহলে পেট্রোডলার ইকোনমির যে চুক্তি 73-74 সালে হয়েছে গালফের সাথে পশ্চিমের, আমেরিকার পার্টিকুলারলি, সেই অর্থনীতি তো ধসে যাচ্ছে। সেই অর্থনীতি ধসে গেলে ডলার ইকোনমিও কলাপস করবে। আমেরিকার অস্ত্র কি সারা দুনিয়াতে? দুইটা অস্ত্র তার যে সুপার পাওয়ারশিপ চলছে, একটা হচ্ছে তার ডলার ইকোনমি, তার এই কাগজ বেচে, ফেক কাগজ দিয়ে সারা দুনিয়াতে মাস্তানি করে, আর দ্বিতীয়ত হলো অস্ত্র ব্যবসা। দুইটাই F-35কে তারা তো পূজা করতো। এই জিনিস মানে এটার মানে আমি তো সায়েন্স অত ভালো বুঝি না, এটার এন্টি রাডার সিস্টেম তার ইনগ্রেইন করা আছে যে তাকে রাডার সিস্টেম ধরতে পারে না। কিন্তু ইরানিয়ানরা দেখেন তাকে আউট স্মার্ট করে ফেলেছে। তাপ যেটা তৈরি করে, যে হিট যেটা তৈরি করে, সে যাওয়ার কারণে হিটকে ডিটেক্ট করতে পারে বায়ুমণ্ডলে, সেটা আবার তার কাছে সে জিনিস তৈরি করে ফেলেছে, তার এই পরিমাণ প্রযুক্তি আছে। ওটা দিয়ে সে F-35 ধ্বংস করে দিয়েছে। তাহলে আপনি যদি আপনার ডলার যদি কম্প্রোমাইজ করে পেট্রোডলার ইকোনমিতে, আপনার মিলিটারি মাইট ইতিমধ্যে হুমকির মুখে পড়ে গেছে, চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। তাহলে আমেরিকান সাম্রাজ্যবাদীর যে দুইটা প্রধান অস্ত্র, তার মুদ্রা এবং তার অস্ত্র, এই দুইটা জিনিস ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। প্রশ্নবিদ্ধ হওয়া মানেই হচ্ছে যে আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রাতিষ্ঠানিকভাবে যে পৃথিবীর একমাত্র বস আকারে হাজির হয়েছিল, সেইটা দুনিয়ার মানুষের মনস্তত্ত্বে আর নাই। এখন দেখেন স্ট্রেট অফ হরমুজের টাকা কিন্তু পুরোটা চাইলে ইরান নিতে পারতো, সে টেকনিক্যালি ওমানকে এটার সাথে ইনভলভ করে ফেলছে। এবং আরও দু একটা কান্ট্রি, মানে কমেন্টেটররা বলছে মোস্ট লাইকলি কাতার, তারা এটার সাথে চুক্তিতে ইনভলভ হয়ে যাচ্ছে। ইটালির লোকজন ইতিমধ্যে অ্যাক্টিভলি যোগাযোগ করতেছে আপনার ইরানের সাথে, ফ্রান্স অলরেডি যোগাযোগ করতেছে, ইউকে যোগাযোগ করতেছে। আপনি দেখেন যে এম্পায়ার কীভাবে ধসে পড়ে যায়, একটা একটা করে খোসার মতো করে পড়ে যাচ্ছে। এই ফোর্সগুলো যখন আপনার বিকল্প মুদ্রায় লেনদেন করা শুরু করবে, তখনই দেখা যাবে যে আপনার সাম্রাজ্যবাদের পতনের বিকল্প অর্থনীতি তৈরি হয়ে যাবে দুনিয়াতে।